আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর ভালোবাসায়। আজকে কথা বলতে আসলাম রিয়েলমির একেবারেই নতুন রিয়েলমি C17 ফোনটিকে নিয়ে। ভালো ব্যাপার, এই ফোনটার গ্লোবাল লঞ্চিং বাংলাদেশেই। অনেক আগে থেকে এই ফোনটাকে নিয়ে রিভিউ করার ইচ্ছা ছিল, বাট ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। সেটার জন্য সবার কাছে খুবই দুঃখিত। কিন্তু কিছুদিন দেরিতে রিভিউ দেওয়ায় হয়তো বা আপনাদের কিছু এক্সট্রা ইনফরমেশন শেয়ার করতে পারবো বলে আশা করছি। কথা না বাড়িয়ে চলুন সামনে এগোনো যাক। বাংলাদেশের রিয়েলমির অফিসিয়াল যাত্রাটা অনেক সুন্দর একটা যাত্রা ছিল বলতেই হয়। প্রথমে রিয়েলমি C3 এর 5i দিয়ে মোটামুটি বাংলাদেশে একটা ছোটোখাটো ঝড় তুলে দিয়েছিল। যারা বেসিক্যালি মোবাইল নিয়ে মাথা ঘামায় না, তারাও দেখি যে এই দুইটা মডেল নাম ভালো করেই জানে। প্রচুর পরিমাণে আলোচনা ছিল এই দুইটা মডেল, বাট রিসেন্টলি আলোচনার সামনে ধ্বংসযুক্ত হয়ে গেছে এই রিয়েলমি C17 ফোনটার কারণে। এই ফোনটা রিলিজ হওয়ার কিছুদিন আগে থেকে দেখছি মানুষ এই ফোনটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে নানা ধরনের কথা বলছে। কি এমন থাকছে এই ফোনটার ভিতরে জানবো আমাদের এই ভিডিওতে। যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য আই থিঙ্ক এই ভিডিওটা হেল্পফুল হবে, তাই পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে জুবাই টেলিকম, উত্তরার আজিমপুরে আমি কমপ্লেক্সে রয়েছে তাদের শপটি। তাদের কাছে এই ফোনটি ছাড়াও অন্যান্য সকল ব্র্যান্ডের সকল মডেল পেয়ে যাবেন। তাদের রেগুলার প্রাইস আপডেট পেতে তাদের ফেসবুক পেজে চোখ রাখতে পারেন। তাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। শুরু করে এই ফোনটার ডিজাইন নিয়ে, এই ফোনের ডিজাইনটা অনেকটা রিসেন্টলি লঞ্চ করা কিছু স্যামসাংয়ের এবং কিছু অপ্পোর মডেলের মতো দেখতে, বাট কালার কম্বিনেশনটা একটু আলাদা। এটা দুটো কালার হয়, একটা গ্রিন কালার আর একটা হচ্ছে ব্লু কালার। আর সবচেয়ে সুন্দর কালার হচ্ছে আমার কাছে গ্রিন কালারটা মনে হয়েছে। এটা কালার কম্বিনেশনটা জোস, একটা গোল্ড স্টাইলের ফিল দেয়, দারুণ লাগে দেখতে। ফোনের ব্যাক সাইডটা দেখতে সুন্দর হলেও ফোনের ব্যাক সাইডের বিল কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। হাতে নিলে বুঝতে পারবেন এটা খুব একটা স্ট্রং বিল কোয়ালিটি না। ব্যাক সাইডটা প্লাস্টিকের, সাইডের ফ্রেমটাও প্লাস্টিকের, তবে সামনে যে গ্লাসটা এটা কোর্নিং গরিলা গ্লাস, তবে কোন জেনারেশনে সেটা উল্লেখ করেনি, হতে পারে কোর্নিং গরিলা গ্লাস 3 মেবি। ফোনটার নিচে অংশে থাকছে 3.5 mm এর এয়ারফোন জ্যাক, একটি টাইপ সি পোর্ট, একটি লাউড স্পিকার, একটি মাইক্রোফোন। ডান অংশে থাকছে একটি পাওয়ার বাটন এবং দুটি ভলিউম রকার। আর বাম অংশে পেয়ে যাবেন একটি সিম ট্রে, যেটিতে দুইটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টা ক্যামেরা এবং একটি ফিঙ্গারপ্রিন্ট। বাটন পজিশন ঠিকঠাক আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু উপরে মনে হয়েছে। আর একটু নিচে করলে ফিঙ্গারপ্রিন্টটা সহজে রিচ করা যেত। তবে এই ফোনটার ওয়েটটা দেখলাম যে একেবারে কম, লাইট একটা ওয়েট, হাতে নিলে একদমই ভারী ফিল হয় না। এটার ওয়েট হচ্ছে 188 গ্রাম। আর ফোনটির থিকনেস 8.9 mm, তাদের রেগুলার ফোনগুলোর মধ্যে থিকনেস। এই ফোনের ডিসপ্লে সাইডে যে বেজেলগুলো, এগুলো একটু বড় মনে হয়েছে, আর একটু ন্যারো করা যেত, ন্যারো করলে সুন্দর লাগতো। এই ফোনটার ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি, 82.3% স্ক্রিন টু বডি রেশিও। এই ডিসপ্লে সাইজটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে, একদম হ্যান্ডি একটা ডিভাইস। আর ডিসপ্লে রেজলিউশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল 20:9 রেশিও। আর ডিসপ্লে পিপিআই হিসেবে থাকছে 270। তবে এই ডিসপ্লে ব্রাইটনেসটা আমার কাছে একটু তুলনামূলক কম মনে হয়েছে, ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে একটু সমস্যা হচ্ছিল। এছাড়াও ডিসপ্লে কালার অ্যাকুরেন্সিতে একটু ঘাটতি মনে হয়েছে। বিশেষ করে মুভি দেখার সময় অথবা গেম খেলার সময় কালার অ্যাকুরেন্সির ঘাটতিটা আপনার চোখে পড়বে। এছাড়া ডিসপ্লেটাতে শার্পনেসের একটা ঘাটতি আছে, মনে হয় যেন পিক্সেলগুলো চোখে ভাসতেছে। যার ফলে এই ফোনটাতে মুভি দেখা অথবা গেম খেলার এক্সপিরিয়েন্সটা আমার খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। তবে ভালো ব্যাপার, এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি রেগুলার ইউজে একটা স্মুথ একটা ফিল পাবেন। এছাড়া 90Hz এর কারণে দেখলাম যে টাচ রেসপন্সটা একটু বেশি স্মুথ লাগছে। এছাড়া 90Hz থেকে 60Hz এবং 60Hz থেকে 90Hz টুইক করার অপশন পেয়ে যাবেন। তবে আমি আসলে এটা বুঝলাম না 90Hz রিফ্রেশটা আমার এই ডিসপ্লেতে কোন কাজে। বেসিক্যালি রিফ্রেশারটা ব্যবহার করা হয় ডিসপ্লের একটা বোনাস পয়েন্ট হিসেবে। যদি ডিসপ্লের সবগুলো দিক যদি ঠিক থাকে, ডিসপ্লে পিপিআই, ডিসপ্লে পিপজেল, ডিসপ্লের কালার অ্যাকুরেন্সি সব কিছু ঠিকঠাক থাকলে ডিসপ্লে একটা বোনাস পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় রিফ্রেশার, যাতে একটা এক্সট্রা স্মুথ ফিল পাওয়া যায়। কিন্তু যেহেতু এই ডিসপ্লেটার মেন ভিত্তিগুলোই দুর্বল, সেহেতু এই ডিসপ্লেতে 90Hz এর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় 90Hz রিফ্রেশ রেটের চেয়ে ডিসপ্লে রেজলিউশনটা বেশি ইম্পর্টেন্ট। তারা যদি 90Hz রিফ্রেশ রেট না দিয়ে ডিসপ্লে রেজলিউশনটা 1080p করতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। এই ফোনটাতে র্যাম হিসেবে থাকছে LPDDR4X এর 6GB র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.1 এর 128GB স্টোরেজ। বিষয়টা একটু অ্যাপ্রিসিয়েট করার মতো, যার ফলে আপনি মাল্টিটাস্কিং বা নেট ব্রাউজিং অথবা ইউটিউবিং এই টাইমগুলোতে একটা ভালো একটা ফিল পাবেন, কোনো ধরনের হ্যাংলাক ইস্যু পাবেন না। কথা বলি এই ফোনের চিপসেট নিয়ে। এই ফোনের চিপসেটে থাকছে কোয়ালকমের একদম একটা নতুন একটি প্রসেসর 460, যেটি একটি 11nm বিল করা চিপসেট, যার 4টা করে কাজ করে 1.8 GHz এবং বাকি 4টা করে কাজ করে 1.6 GHz। এবং এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে Adreno 610। এই ফোনের চিপসেটটা নিয়ে আমি একটু হতাশ, কারণ স্ন্যাপড্রাগন 400 সিরিজের চিপসেটগুলো তৈরি করা হয়েছে বেসিক্যালি এন্ট্রি লেভেলের ফোনের জন্য। সেই জায়গা থেকে এই ফোনের প্রাইস অনুযায়ী এই ফোনে এটা একদমই মানানসই হয়নি। যদি এই ফোনটা গেমিং পারপোসে নিতে চান তাহলে একদম ভুল ডিসিশন হবে, কারণ এই ফোনটা গেমিং পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। বিশেষ করে আমি পাবজি খেলেছিলাম, পাবজিতে ম্যাক্সিমাম ব্যালেন্সড এবং স্মুথ গ্রাফিক্সে খেলা যায়। স্মুথে খেলে তেমন ফ্রেম ড্রপ দেখা যায় না, তবে ব্যালেন্সটা খেলতে গেলে দেখা যায় যে ফ্রেম ড্রপ অহরহ
এছাড়া গ্রাফিক্সটা খুব বেশি ভালো ছিল না। এছাড়াও আমি এটাতে কড খেলেছি, কডেও দেখা যায় যে মানে ফ্রেম ড্রপ আর স্টাটারিং চোখে পড়ে। এছাড়া অ্যাসফাল 9-এও সেম অবস্থা। যদি টোটালি বলতে চাই তাহলে এটা ফোন টোটালি গেমিংয়ের জন্য নয়। শুধুমাত্র ফোনের র্যাম দেখে অস্থির হয়ে পড়েন না, কারণ শুধুমাত্র ফোনের র্যাম আপনার ফোনের পারফরমেন্সকে বেটার করবে না। ফোনের র্যাম, প্রসেসর সব কিছুর কম্বিনেশন ঠিকঠাক থাকলে তবেই আপনার ফোনের পারফরমেন্সটা ভালো হবে। এই ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে 4টা ক্যামেরা, মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে, একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। যদি ন্যাচারাল ফটোগ্রাফি করতে চান সেই ক্ষেত্রে ভালো হলে তো ভালো ছবি পাবেন, কিন্তু কোনো মানুষের ছবি তুলতে গেলে দেখবেন যে চেহারাটাকে আর্টিফিশিয়াল বানায় ফেলে, এক্সট্রা কিছু এক্সপোজার কন্ট্রাস্ট চেহারার মধ্যে ভরায় ফেলে। পোর্ট্রেট মোটেরও সেম অবস্থা, চেহারাটাকে আর্টিফিশিয়াল বানায় ফেলে। এছাড়া ম্যাক্রো লেন্স যেটা, এটা মোটামুটি ভালো কাজ করে, তবে শার্পনেসে একটু ঘাটতি চোখে পড়বে। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল যেটা, এটা মোটামুটি ভালোই কাজ করে, তবে রাতের বেলা ছবি তুলতে গেলে একদম বিরক্তিকর, রাতের বেলা একদম নয়েজ দিয়ে ভরায় ফেলে। তবে একটা ভালো জিনিস খেয়াল করলাম, রাতের বেলা নাইট মুডটা দিয়ে ছবি তুললে একটু বেশি কালারফুল পাওয়া যায় ছবিগুলো। এই ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 1000 পিক্সেলের 30 এফপিএসে। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, তবে স্টেবিলাইজেশন নেই, যার ফলে খুব বেশি একটা ভিডিও কোয়ালিটি পাবেন না। এছাড়া এই ফোনটিতে স্লো মোশন নেই, যেটা বর্তমান মানুষদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা থাকছে 2.0 এপারচারের 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় 1000 পিক্সেলের 30 এফপিএসে। আমার অভিজ্ঞতা অনুযায়ী রিয়েলমি সেলফি ক্যামেরা ভালো হলেও এই ফোনটির সেলফি ক্যামেরাটি আমার কাছে একদমই ভালো লাগেনি। চেহারাটাকে আর্টিফিশিয়াল বানায় ফেলে, একটা শার্পনেসের ঘাটতি চোখে পড়ে। এছাড়া এই ফ্রন্ট ক্যামেরা পোর্ট্রেট মোড পেয়ে যাবেন, যেটা খুব একটা কাজের মনে হয়নি আমার কাছে। ওভারঅল সব দিক দিয়ে বিবেচনা করে ক্যামেরা পারফরমেন্স আমার কাছে মোটেও ভালো লাগেনি। এই ফোনে ব্যাটারি থাকছে 5000 এমএএইচ ব্যাটারি, যেটা দিয়ে আপনি মোটামুটি 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটাতে ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে, এটা ভালো দিক 18 একটি ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, ইনবক্সে এটা দেওয়া আছে, যেটা দিয়ে ফুল চার্জ হতে মোটামুটি 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট এমন একটা সময় লাগবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং তাদের কাস্টমাইজ করা রিয়েলমি ইউআই। এছাড়া এই ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটা, এটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এছাড়া যদি ফোন লাউড স্পিকারটার কথা বলি, লাউড স্পিকারটা সাউন্ড মোটামুটি লাউড ছিল, বাট সাউন্ড যদি আমি একদম লাউডে সাউন্ড দিয়ে দেখা যাচ্ছিলো যে কিছু ডিস্টরশন চলে আসছিলো। এই ফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবল রয়েছে 6GB 128GB, আর যেটার প্রাইস 15,990 টাকা। তাহলে এই ছিল ফোনটার সকল খুঁটিনাটি বিষয়ে আলোচনা। আসলে যদি এই ফোনটা কিনে আমার ওপিনিয়ন জানতে চান, তাহলে বলবো যে সত্যি কথা বলতে এই ফোনটা কিনে আমিও অনেক ডিসঅ্যাপয়েন্টেড। হয়তো তারা মানুষকে কম প্রাইসে কিছু এক্সট্রা নতুন নতুন ফিচার দেওয়ার চেষ্টা করেছে, বাট ফোনের মেন যে মেজর বিষয়গুলো এগুলোতে ল্যাকিং রেখে এই ফিচারগুলো কোনো কাজের বলে আমার মনে হয় না। ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ দিয়েছে, ভালো ব্যাপার, কিন্তু ডিসপ্লে রেজুলেশন 720 পিক্সেল। এই ডিসপ্লে রেজুলেশনে আমি এই ডিসপ্লের 90Hz রিফ্রেশ দিয়ে কী করবো? আবার তারা ব্যবহার করেছে 6GB র্যাম, ভালো ব্যাপার, বাট চিপসেটটা একদমই দুর্বল। এরপর যদি ক্যামেরার কথা বলি, 4টা ক্যামেরা দিয়েছে, ভালো ব্যাপার, যদি আমার পিকচার কোয়ালিটি ভালো না হয় এই 4টা ক্যামেরা কোন কাজের? এর চেয়ে ভালো হতো ক্যামেরা কোয়ান্টিটি না বাড়িয়ে যদি কোয়ালিটি মেনটেন করতো। এর চেয়ে ভালো হতো যদি 90Hz ব্যবহার না করে ফোনের রেজুলেশনটা 1080p করতো, আর 6GB র্যাম ব্যবহার না করে প্রসেসরটা একটু ভালো করতো। কারণ এই ফোনটা যে কম্পিউটারগুলো রয়েছে, রিয়েলমি 5i, 6i, রেডমি 9, ইনফিনিক্সের নোট 7, তাদের তুলনায় এই ফোনটার কনফিগারেশনটা অনেক উইক। ফোনের মেজর বিষয়গুলোতে ল্যাকিং রেখে ফোনে এক্সট্রা কিছু হাইলাইটেড ফিচার দিয়ে রাখছে, এগুলো আদৌ কোনো কাজের বলে আমার মনে হয় না। এর চেয়ে তাদের উচিত ছিল যে তাদের এই হাইলাইটেড ফিচার না দিয়ে ফোনের মেজর ল্যাকিংগুলোতে নজর দেওয়া। আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। আপনারা চাইলে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমাদের পরিবারটাকে বড় করতে সাহায্য করতে পারেন একটা সাবস্ক্রাইব করার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।